দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত সরাসরি সম্প্রচারিত আয়োজন মতিঝিল থেকে অনুষ্ঠানে। ইফতেখার আলম আছে আপনাদের সাথে। সপ্তাহের 5 দিন রবি থেকে বৃহস্পতি দুপুর 1:30 থেকে 2টা পর্যন্ত আপনাদের সাথে থাকবো আমি। ব্যবসা বাণিজ্যের নানা দিক, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা এবং গার্মেন্টস সহ বিভিন্ন খাত নিয়ে আমরা কথা বলবো। আমার সাথে থাকবেন একজন বিশেষজ্ঞ, তিনি তার মতামত এবং বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবেন। দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে রপ্তানি পরিস্থিতি ও নিটখাত। এই নিয়ে কথা বলতে আমাদের সামনে উপস্থিত হয়েছেন বিকিএম এর সাবেক প্রথম সহ সভাপতি মোহাম্মদ হাতেম। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন সেটি হচ্ছে, টিটিপি চুক্তি যেটি হয়েছে যুক্তরাষ্ট্রের, কয়েকটা দিন হলো, এ নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে। তো এই চুক্তি আমাদের দেশের নিট খাতের উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, নেতিবাচক কিংবা ইতিবাচক? প্রথমে আপনি দেখবেন যে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বিভিন্ন চুক্তির আওতায় তাদের বাণিজ্য সম্প্রসারণ করছে। তেমনি একটা চুক্তি যেটা ট্রান্সপ্যাসিফিক যে চুক্তি যেটা হলো, তো পার্টনারশিপ, ট্রান্সপ্যাসিফিক পার্টনারশিপ, আমেরিকা সহ প্যাসিফিকের পারে যে দেশগুলি আছে তাদের সাথে এই চুক্তিটা করেছে। এবং এর মধ্যে আমাদের গার্মেন্টস খাতের জন্য যেটা কিছুটা হলো শঙ্কা, সেটা হলো ভিয়েতনাম এই চুক্তির মধ্যে আছে, আমাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী গার্মেন্টস সেক্টরের তারা আছে। পরবর্তীতে আবার ইন্ডিয়া বিভিন্নভাবে এটার সাথে লিঙ্ক আপ হওয়ার চেষ্টা করছে। তো যদিও এইগুলি খুব একটা ইমিডিয়েটলি আমাদের উপর খুব একটা প্রভাব আসবে না, বাট ইন দ্য লং রান কিন্তু এই জায়গাগুলিতে আমরা সমস্যায় পড়ব যদি না আমরা টিকফার আওতায় যদি এই আমাদের সুযোগ সুবিধাগুলি যদি বাড়িয়ে নিতে না পারি। তো আমার মনে হয় যে সামনে টিকফা নিয়ে আলোচনা রয়েছে, সরকার ডেফিনেটলি সেখানে এই বিষয়ে ওয়াকিবহাল এবং তারা বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় সচেষ্ট রয়েছে। আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ সাহেব, উনি ইতিমধ্যে আমাদের নিয়ে এগুলি নিয়ে কথা বলেছেন, মিটিং করেছেন, প্রস্তুতি নিয়েছেন। টিকফার মধ্যে এই বিষয়গুলি আসবে এবং আমরা ওইদিকে টিপিপি যে বেনিফিটগুলি পাবে, আমরা যাতে টিকফার মধ্যে এই বেনিফিটগুলি আনতে পারি সেটা নিয়ে একটা আমাদের প্রচেষ্টা থাকবে। যদি না আনা যায়, দীর্ঘমেয়াদী একটা পর্যায়ে গিয়ে আমাদের কিছুটা সমস্যায় পড়তে হবে। কারণ হচ্ছে এই টিপিপির আওতায় যদি তারা বেনিফিটটা পেয়ে যায়, আমরা যেমন আমাদের গুডস দেখেন, বাংলাদেশের গুডস আমেরিকাতে ঢুকে 15.5% ডিউটি দিয়ে, কিন্তু ভিয়েতনাম এখন এক্সিস্টিং অবস্থায় কিন্তু, এবং এটা সর্বোচ্চ চীন এবং বাংলাদেশ সর্বোচ্চ ডিউটি দিয়ে ঢুকতেছে, আর বাকি সবাই কিন্তু বিলো 7%, মানে ভিয়েতনাম, ইন্ডিয়া বলেন, সবাই ইন্ডিয়া 3% বা আদার্স যে যারা আছে এরকম। তো এখানে যখন এমনিতেই একটা তাদের সাথে আমাদের একটা কম্পিটিশন রয়েছে, যখন তারা এই টিপিপির আওতায় যখন ডিউটি ফ্রি মালটা ঢুকবে, স্বাভাবিকভাবেই আমরা কিছুটা হলো এখানে কম্পিটিশনে পড়ে যাব। তো এই জায়গাটাকে আমাদের অ্যাড্রেস করার জন্য আমাদের সরকার চেষ্টা করছে। আর পাশাপাশি আপনি দেখেন যে বর্তমানে কিন্তু একটা বিশ্বমন্দা চলছে, এবং আমি গতকালকে একটা স্ট্যাটিস্টিক্স দেখলাম, সেখানে দেখলাম যে বাংলাদেশ ছাড়া ওয়ার্ল্ডের উল্লেখযোগ্য যত দেশ রয়েছে প্রত্যেকটা দেশের কারেন্সি কিন্তু তাদের ডিভ্যালুয়েশন হয়েছে। আচ্ছা, মানে ডলারের তুলনায় তাদের মুদ্রামান কমেছে। একমাত্র বাংলাদেশেই এই গত কয়েক বছরের তুলনায় এই বছরও মানে মুদ্রামান কিন্তু কিছুটা বেড়েছে। ফলে এখানেও কিন্তু আমরা কিন্তু কিছুটা আনহেলদি একটা কম্পিটিশনের মধ্যে রয়েছি। তো এই অবস্থায় এর মধ্যে আবার শুরু হয়েছে ইউরোপে যে ইউরোর দরপতন। এটাও একটা আমাদের, বিশেষ করে আপনি জানেন যে আমাদের নিট খাতের 70% এক্সপোর্ট ছিল ইউরোজোনে। ফলে এই বিশাল ইউরোজোনের এই মার্কেটে যখন ইউরোর দরপতন ঘটলো, তখন এটার ইম্প্যাক্ট কিন্তু নানাভাবে আমাদের উপর আসলো। কিভাবে? যেমন প্রথমত ইউরোর দরপতনের কারণে ওদের সেল কমে গেল। সেল কমে যাওয়ার কারণে অর্ডার সংখ্যা যা ছিল তা কমে আসলো। আবার যেখানে আমরা গত 2 বছরে এই আপনারা দেখেছেন যে সেফটি ইস্যুতে কোনো ছাড় কিন্তু নাই, বায়ার বা অ্যাকাউন্ট বলেন, অ্যালায়েন্স বলেন, কেউ কোনো ছাড় দিচ্ছে না। মানে অবস্থাটা দাঁড়িয়েছে এরকম, অ্যাকর্ড বা অ্যালায়েন্স যেগুলি বলেন, যে ইউরোপ এবং আমেরিকার যে বায়ারদের যে সংগঠন, তারা মনে করছে যে তাদের যে স্ট্যান্ডার্ড বা আমেরিকার যে স্ট্যান্ডার্ড, এনএফপিএ, ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন অফ আমেরিকা, তো তাদের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে বাংলাদেশের ফ্যাক্টরিগুলিকে করতে হবে, ফায়ার সেফটি করতে হবে। তো তার মানেটা কি? বাংলাদেশকে তারা আমেরিকার স্ট্যান্ডার্ডে তৈরি করে ফেলবে। ইজ ইট পসিবল?
বাংলাদেশ কি যদি আমেরিকার স্ট্যান্ডার্ড বা ইউরোপের স্ট্যান্ডার্ডের মান যদি বাংলাদেশে যদি থাকেই, তাহলে এই ফ্যাক্টরিগুলি তো আর এখানে না থেকে আমেরিকা বা ইউরোপেই থাকতে পারতো। আজকে তো আমেরিকা ইউরোপে কোনো ফ্যাক্টরিগুলি নাই, তারা তো আমাদের উপর নির্ভরশীল, এবং আমাদের অবস্থান অনুযায়ী আমাদের স্ট্যান্ডার্ডটাকে তৈরি করতে হবে। তো এখন আমাদেরকে যখন প্রেশার আসলো, না আমেরিকা ইউরোপের ওই স্ট্যান্ডার্ড আমাদেরকে করতে হবে, ওইটাকে মানতে হবে, তো মানতে গিয়ে তো আমাদের হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট। তো এই ইনভেস্টমেন্টের ফলে এখন আমাদের যেখানে রপ্তানি বাড়বে এবং আমরা প্রাইস বাড়াবো, ইথিক্যাল বাইং প্র্যাকটিস বাইরদেরকে করতে হবে, এগুলি নিয়ে আমরা আলোচনা করব। সেখানে সেটা না হয়ে এই ইউরোর দরপতন এবং বিশ্বমন্দার কারণে উল্টা আরও কিন্তু দর আমাদের কমিয়েছে বায়ার, মানে 7 to 10% আমাদের প্রাইস রিডিউস করেছে গতবারের তুলনায়, যেখানে আমাদের পরিস্থিতি চলছে। এবং যার ফলে আমি খুব চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশের যত বড় বড় অডিট হাউসগুলি আছে তাদেরকে আমি অনুরোধ করব যে তারা আমাদের প্রতিষ্ঠানগুলি অডিট করুক, দেখুক। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে মোর দেন 80% ফ্যাক্টরি লস দিয়ে তাদের ফ্যাক্টরিগুলি এখনো চালিয়ে রেখেছে। তো এটা হাউ লং? আফটার 6 মান্থ দেখা যাবে যে এদের মধ্যে অনেকেই বন্ধ হয়ে গেছে। কারণ কতদিন আপনি ভর্তুকি দিয়ে চালাবেন, কোত্থেকে ভর্তুকি আসবে? মাসে মনে করেন একটা মাঝারি আকারের একটা প্রতিষ্ঠানের মাসে আপনার 1 কোটি টাকার উপরে স্যালারি আসে। তো এই 1 কোটি, তার যদি এক্সপোর্ট যদি ওই পরিমাণের না হয় এবং এক্সপোর্টের প্রফিট মার্জিন যদি না থাকে, তাহলে প্রতি মাসেই দেখা যাবে তার এরকম ভর্তুকি। যেমন আমার জানা মতে অনেকেরই এরকম প্রতি মাসেই দেখা, একটা মাঝারি আকারের ফ্যাক্টরির যেখানে 1 কোটি টাকা স্যালারি আসে, তার মাসে গিয়ে হয়তো 50-60 লাখ টাকা তার মানে এক্সপোর্ট করে সংগ্রহ করতে পারতেছে, বাকি 30-40-50 লাখ টাকা কিন্তু মাসে মাসে তাকে ভর্তুকি দিতে হচ্ছে, হয় ব্যাংক লোন অথবা অন্য কোনো আদার সোর্স থেকে লোন, কোনো না কোনোভাবে তাকে দিতে হচ্ছে। আবার কেউ কেউ হয়তো ওয়ার্কারদের স্যালারি লস ফ্যাক্টরটা এখনো চলছে। আমরা প্রত্যেক সময় একটা জিনিস দেখি, যখনই কোনো রপ্তানি বিষয়ে কথা আসে একটা কথা বারবার একটা দেশের নাম উঠে আসে, সেটা হচ্ছে ভিয়েতনাম। তারা কি এমন অবস্থানে আছে যেটার জন্য আমাদের থেকেও, কিংবা তারা কোন ধরনের, আমি বলি এদের অ্যাডভান্টেজ, অনেকগুলি অ্যাডভান্টেজ তাদের রয়েছে। যেমন এদের পাশে হচ্ছে চীন, এবং আপনি একটা জিনিস দেখবেন, বাংলাদেশে গার্মেন্টস মালিকদের মধ্যে একেবারে বলতে পারেন 98% হচ্ছে বাংলাদেশি এন্টারপ্রেনিয়র, বাংলাদেশি মালিক। কিন্তু ভিয়েতনামে আপনি উল্টা পাবেন, আপনার 70 থেকে 80% পাবেন আপনার বিদেশি মালিক, বিশেষ করে চীন। কারণ চীন তাদের পার্শ্ববর্তী দেশ, এবং ওখান থেকে তারা যখন মানে ভিয়েতনামের যে সুযোগ সুবিধাগুলি এগুলিকে অ্যাভেল করার জন্য তারা ওখান থেকে গিয়ে ভিয়েতনামে ফ্যাক্টরি করতেছে। তারা আমাদের কাছে কেন আসছে না? আমাদের কাছে না আসার অনেকগুলি কারণ রয়েছে। আমাদের এখানেও কিন্তু আসছে বিগত কয়েক বছর। আমি তো বিকিনির দায়িত্বে আছি বেশ কয়েক বছর যাবতই। তো সেখানে আমাদের সাথে সেভারাল টাইম চায়নার বিভিন্ন ডেলিগেশন আসছে, হংকং থেকে আসছে, তারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায়। বাট ইনভেস্টমেন্টের এখানে সরকার কিন্তু এই ব্যাপারে খুব আন্তরিক, যথেষ্ট আন্তরিক, এবং সরকারও আহ্বান জানিয়েছে। কিন্তু যখন তারা এসে আমাদেরকে বলে হোয়াট অ্যাবাউট ইউর ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি, তো এইটার উত্তর তো আর আমরা দিতে পারিনি। জনাব হাতেম, এই উত্তর নিয়ে আমরা দ্বিতীয় ভাগে কথা বলবো। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, মতিঝিল থেকে অনুষ্ঠানে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সরাসরি সম্প্রচারিত আয়োজন মতিঝিল থেকে অনুষ্ঠানে। রপ্তানি পরিস্থিতি ও নিট খাত নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সাথে রয়েছেন বিকিএমই এর সাবেক প্রথম সহ সভাপতি মোহাম্মদ হাতেম। আপনি বিভিন্ন সমস্যার কথাগুলো বলছিলেন, গ্যাস পানির সমস্যাগুলো, এই বিষয় নিয়ে আমরা এখন কথা বলতে আছি। আমি যেটা বলতেছিলাম তখন, ইনফ্রাস্ট্রাকচার একটা অন্যতম সমস্যা। সামনের দিকে আমাদের আসতেছে বন্দর, একটা বিশাল সমস্যা দাঁড়াবে। কারণ আমাদের যে এক্সপোর্ট যে হারে বাড়তেছে, তাতে এক চট্টগ্রাম পোর্টের পক্ষে এটা হ্যান্ডেল করা সম্ভব না। এদিকে পানগা আমরা এখনো পুরোপুরি চালু করতে পারি নাই, মংলাটা চালু হওয়া দরকার, আমাদের ডিপ সিপোর্টটা ইমিডিয়েট এটার উদ্যোগ নেওয়া দরকার। এগুলি যদি পরিকল্পিতভাবে যদি আমরা এগোতে না পারি, তাহলে কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমাদেরকে পিছিয়ে যেতে হবে। আর পাশাপাশি রোড কমিউনিকেশন, এটা অত্যন্ত জরুরি। আজকে কত বছর হলো ঢাকা চট্টগ্রাম 4 লেন করতে গিয়ে আমরা মানে এখনও শেষ করতে পারি নাই। এগুলি হওয়া দরকার। আর সবচেয়ে বড় যে সমস্যা, বিদেশি ইনভেস্টমেন্ট আসবে, বিদ্যুৎ। আমরা নিজেরাই যখন একটা ইন্ডাস্ট্রি করতে যাই, একটা বিদ্যুতের জন্য দেখা গেছে 6 মাস 1 বছর আমাদের এই বিদ্যুতের কানেকশনের জন্য আমাদের এটার পিছনে ঘুরতে হয়। তো এই এবং গ্যাস লাইনের নাম তো এখন মুখ দিয়ে উচ্চারণ করারও বোধহয় পাপ এখন, মানে এটা আমাদের চিন্তাও করতে পারি না এখন। তো এই আর আমাদের বিশেষ করে নিটের আমাদের যে ইন্ডাস্ট্রিগুলি, বিশেষ করে স্পিনিং মিল এবং হচ্ছে ডাইং ইউনিট,
এই জায়গাগুলিতে কিন্তু খুব সেন্সিটিভ, মানে আপনি যদি আনইন্টারাপ্টেড বিদ্যুৎ সরবরাহ যদি ওখানে দিতে না পারেন, তাহলে আমার একদিকে তো প্রোডাকশন হ্যাম্পার এবং অপরদিকে মেশিনগুলি নষ্ট হয়ে যাবে। কারণ যখন ভোল্টেজ আপ ডাউন করবে, মেশিন নষ্ট হবে, ওখানে সেন্সিটিভ বেশ কিছু মেশিনারিজ থাকে, যেগুলি প্যানেল থাকে, যেগুলিতে আনইন্টারাপ্টেড বিদ্যুৎ আমাদের সরবরাহ দরকার। ডাইংয়ে উইংসের মধ্যে যখন একটা মাল থাকে, আমার মনে করেন 1 টনের একটা উইংসে 1 টন মাল আমার ঢুকছে, এইটা 7 থেকে 8 ঘন্টা আমার কালার করতে ভিতরে রাখতে হয়। এই 7-8 ঘন্টার মধ্যে যদি বিদ্যুৎ চলে যায় মাঝখানে, তাহলে যতক্ষণ এই বিদ্যুৎটা না আসবে, এই যে বন্ধ থাকবে, ততক্ষণে আমার ওই মালটা নষ্ট হয়ে যাবে। তো যার ফলে আমাদের ওই জায়গাগুলি খুব সেন্সিটিভ, আমাদের ওখানে আনইন্টারাপ্টেড বিদ্যুৎ লাগে। তো সেটার জন্য আমাদের ক্যাপটিক জেনারেটর আমাদের প্রয়োজন। এখন সরকার ক্যাপটিক জেনারেটরে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছেন, ভালো কথা। তাহলে আমাদেরকে আনইন্টারাপ্টেড এবং স্টেবল ভোল্টেজের আমাদের বিদ্যুৎ দিতে লাগবে, কারণ ভোল্টেজের আপ ডাউনও কিন্তু আমাদের মেশিনগুলি নষ্ট হওয়ার আরেকটা কারণ থাকে। আচ্ছা, তো এই জায়গাগুলিকে আমরা কিভাবে অ্যাড্রেস করবো? এখন চায়না বিভিন্ন ডেলিগেশন আমাদের কাছে আসলো, এই সবকিছু ঠিক আছে, মানে আমাদের আতিথেয়তা, আমাদের এখানকার মানুষের যে মানে কর্মোদ্দীপনা বা স্পিড, এগুলি সব ঠিক আছে, বাট বিদ্যুৎ এবং গ্যাস নিয়ে যখন আলোচনা আসে, তখন তারা হতাশ হয়ে ফিরে যায়। তো যার কারণে ভিয়েতনাম কিন্তু এই জায়গাগুলিতে কিন্তু তারা একটা বিদেশি ইনভেস্টর যারা যাচ্ছে, তারা কিন্তু অ্যাডভান্টেজ পাচ্ছে। আচ্ছা, এবং তাদের একটা মানে গার্মেন্ট সেক্টরের একটা স্ট্রাকচার কিন্তু খুব ভালোভাবে স্ট্রংলি গড়ে উঠেছে। আর একটা যেটা আমরা ওখানে দেখে আসছি ভিয়েতনামে, তারা স্কুল লেভেল থেকে বাচ্চাদেরকে ওই গার্মেন্টসের মেশিনারি পরিচালনা থেকে অন্যান্য যত কিছু আছে, ওখান থেকে ট্রেন্ড আপ করে তাদেরকে তোলা হয়, যেটা আমাদের দেশে মানে কোনোদিনই হয় না। ইভেন ইউনিভার্সিটিগুলিতে আজকে বাংলাদেশে এত বড় একটা খাত, যেখানে 81% ফরেন কারেন্সি আর্ন করে গার্মেন্ট সেক্টর, এই খাতের কোনো সাবজেক্ট আজকে কোনো ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। তো এটাও তো একটা মানে নেগেটিভ দিক। জনাব হাতেম, অনেক কিছু মাঝখানে আমরা দেখতে পেয়েছি যে ডেনিমের এক্সপো শুরু হয়েছে। তো দেশের বেশ অনেকগুলো কারখানায় কিন্তু প্রায় 30 আমার যদি ভুল না হয়ে থাকে 30 মিলিয়ন ইয়ার্ডের উপরও আমরা কিন্তু উৎপাদন করছি, কিন্তু আমাদের চাহিদা এর থেকেও বেশি। বর্তমান পরিস্থিতিতে ডেনিম উৎপাদনে আমরা কিন্তু চীনের পরেই আমাদের অবস্থান। এখন এই অবস্থানটুকু থেকে বেরিয়ে আসতে এবং উত্তরণ করতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলবো? এখানে আমি প্রথমেই বলবো যে বাংলাদেশের ডেনিম ওয়ার্ল্ডের, আমি বলবো যে এখন বেস্ট কোয়ালিটি। এটার কয়েকটা কারণ আছে, যেমন আমরা কিন্তু আমাদের এই সেক্টরে ওয়ার্ল্ডের বেস্ট মেশিনারিজ কিন্তু আমরা ইউজ করি। চায়না বলেন, ইন্ডিয়া বলেন বা ভিয়েতনাম বলেন, তারা কিন্তু ওই চায়না তাদের নিজস্ব মেশিন, নিজস্ব ডাইস কেমিক্যাল ইউজ করে, ইন্ডিয়া তাদের নিজস্ব মেশিন এবং ডাইস কেমিক্যাল ইউজ করে। বাট আমরা কিন্তু ওয়ার্ল্ডের কোন দেশের মেশিন বেস্ট ওইটা নিয়ে আসতেছি, ডাইস কেমিক্যাল কোথাকার বেস্ট সেটা আনতেছি। ফলে আমাদের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড অটোমেটিক্যালি কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। যার ফলে আমি বলবো যে চায়না বা ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশের ডেনিমের কোয়ালিটি অনেক অনেক বেটার। আর আজকে যে ডেনিম বাংলাদেশের এই ডিমান্ড বলেন, ইন্টারন্যাশনালি তো ডিমান্ড আছেই, আর বাংলাদেশেরও কিন্তু একটা ডিমান্ড ডেনিমের কিন্তু আছে, বাট লোকাল মার্কেটে কিন্তু এখনো ডেনিম ওইভাবে প্রচলন ঘটেনি। সেটাও কিন্তু আমি মনে করি আসা উচিত, এবং বাংলাদেশি ব্র্যান্ড এখানে আমার মনে হয় তৈরি হওয়া দরকার এইসব ক্ষেত্রে। গত 3 বছরে আমাদের নিটওয়্যার খাত থেকে যে রপ্তানিটুকু হচ্ছে, এই অবস্থানটুকু আমাদেরকে জানাবেন। আচ্ছা, আপনি দেখেন যে আমরা নিটওয়্যারের গত অর্থ বছরে যেটা হয়েছে $12.5 বিলিয়ন মতো, মানে 12.04 বিলিয়ন, আর টোটাল আমাদের 25.5 বিলিয়ন ছিল, মানে প্রায় অর্ধেক। আর এই বছরও আমাদের যে টার্গেট আছে তাতেও গিয়া আমরা যদি 27 বিলিয়নও ধরি, তার অর্ধেক আমাদের হওয়ার কথা। কিন্তু এই শুরুতে আমি যে আলোচনায় ছিলাম যে বর্তমানে যে বিশ্বমন্দা, ইউরোর দরপতন এবং বিভিন্ন রকমের যে সমস্যায় আমরা কবলিত, তাতে এই রপ্তানির গ্রোথ কিন্তু আপনি দেখেন গত 3 মাসে কিন্তু 1%-এর নিচে আমাদের গ্রোথ। তো এটা কিন্তু সুখকর না, এবং এটা আমাদের বিশেষ করে গত জানুয়ারি থেকে আমরা যখন এই সিজনের অর্ডারগুলি যখন আমরা পিক করব, তখনই কিন্তু আপনি জানেন যে 92 দিনের একটা পলিটিক্যাল আনরেস্ট ছিল, বায়াররা কেউ আসেনি। আবার এখন যখন আমাদের নেক্সট সিজনের অর্ডার পিক করার সময় হচ্ছে বা অর্ডারগুলি আসা শুরু হইতেছে, ততক্ষণে আবার এদিকে ওই যে বিদেশি নাগরিক, আমরা জানি যে বায়ার্স ফোরাম তাদের বৈঠক বাতিল করেছে। আমাদের সাথে আরো কিছু বায়ার, যেমন গতকালকে আমাদের গ্রুপের, আমার ফ্যামিলির গ্রুপের আমাদের আরেকটা প্রতিষ্ঠানের এক বায়ার রেডিসনে আসছে, এসে তারা মানে এয়ারপোর্ট নেমে রেডিসন পর্যন্ত আসছে, এখন ফ্যাক্টরিতে যাইতে তারা ভয় পাচ্ছে।
তো আমি তাকে এনশিওর করেছি যে আমি পুলিশ প্রোটেকশন দিয়ে তাদেরকে নিয়ে যাব, বাট এটা কতদিন কিভাবে পুলিশ প্রোটেকশন দিয়ে? আমরা দেখেন, আমরা এর আগে আমরা যখন সাউথ আফ্রিকা গিয়েছিলাম, জোহান্সবার্গে যাওয়ার পরে আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেখানে এই প্রোটেকশন দিয়ে মানে সিকিউরিটি প্রোটেকশন দিয়ে আমাদেরকে নেওয়া হয়েছে। তো এই ধরনের সিচুয়েশন কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আছে। আমাদের এখানে এরকম দু একটা বিচ্ছিন্ন ঘটনা, এবং যারা এটা করেছে আমি বলবো যে এটা সরকারের এই যে বিগত দিনে যে অর্জন, এই অর্জনটাকে ম্লান করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে দেশীয় এবং বিদেশি শক্তি আজকে এই জিনিসগুলি ঘটাচ্ছে, এই হত্যা, গুপ্ত হত্যা বা বিভিন্ন কাজগুলি তারা করছে। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। গত বছর ওয়াশিংটনে আমরা আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী ছিলেন, সেখানে যখন আমরা আলোচনা বসছিলাম, কয়েকজন কংগ্রেসম্যান বলছিলেন যে এত কিছুর পরেও বাংলাদেশ এইভাবে এগিয়ে যাচ্ছে, ইটস এ মিরাকল। তো এই যে মিরাকল, এটাই কিন্তু আজকে সমস্যা, যে এতভাবে এদেরকে চাপায় রাখার চেষ্টা করতেছি, তারপরেও দেখি এরা খালি গ্রোথই হচ্ছে। তো এদেরকে কিভাবে আটকানো যায়? দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই ষড়যন্ত্র কিন্তু হচ্ছে। আমরা বহুদিন বলে আসছি, কিন্তু অনেক কেউ এটাকে, এই যে ষড়যন্ত্র হচ্ছে, এটাকে কিন্তু কানে তোলে। এত কিছুর মাঝেও নিট খাতকে এগিয়ে নিতে আপনারা যেসব পদক্ষেপ নিচ্ছেন, তা কি আগামী দিনে আমরা আমাদের অবস্থানকে আরো সুদৃঢ় করবে? আমি মনে করি, আজকে দেখেন, আমি গতকালকে আমাদের একটা এমইও সই হলো আপনার গ্রিন ফ্যাক্টরি তৈরির জন্য। আমাদের চিন্তাটা দেখেন, আমরা অনেক দূরে গিয়ে আমরা আমাদেরকে তৈরি করতেছি কিভাবে। আজকে ফায়ার সেফটি বলেন, বিল্ডিং সেফটি বলেন, ফ্যাক্টরির যে এনভায়রনমেন্ট, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো ওয়ার্ল্ডের যে কোনো দেশে আমাদের এই ইন্ডাস্ট্রিগুলো এখন রোল মডেল হিসেবে আমরা উপস্থাপন করতে পারবো। এইভাবে আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছি, কিন্তু এখন যদি আমরা ওই পরিমাণে অর্ডার না পাই, এই জায়গাটাতে আমাদের সাস্টেইন করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই জায়গায় আমরা কিন্তু এখন বাংলাদেশে 110টা গ্রিন ফ্যাক্টরির জন্য WSGBCর আমেরিকার ওই গ্রিন ফ্যাক্টরি যারা করে সার্টিফাই করে, লিড সার্টিফাইড ফ্যাক্টরি, তাদের ওখানে রেজিস্ট্রি করেছে, এবং বিকেমি বাংলাদেশে গত সেপ্টেম্বর মাসে বিকেমি ওই USGCBর আমরা মেম্বারশিপ পেয়েছি। অর্থাৎ আমরা কিন্তু এই জায়গাটাকে পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি, ওয়ার্ল্ডের স্ট্যান্ডার্ড, যাতে আমরা কোনো বায়ার এসে যাতে বলতে না পারে বাংলাদেশে ওই স্ট্যান্ডার্ড নাই। সুতরাং আমরা কিন্তু প্রস্তুত। সুতরাং আমরা মনে করি যে এই সাময়িক অসুবিধা কাটিয়ে সরকার যদি এই বিভিন্ন ফ্যাসিলিটিগুলি যদি, বিশেষ করে যেমন বিভিন্ন চুক্তি টিকফার আওতায়, বা এখানে যদি আমরা একটা, যেমন আমাদের রাশিয়া মার্কেটটা এখন আমাদের কিছু সমস্যা রয়েছে, এই মার্কেটটা যদি আমরা এক্সপ্লোর করতে পারি, ওখানেও কিন্তু একটা বিশাল মার্কেট আছে। এইভাবে আমাদের নতুন বাজার কিন্তু আমাদেরকে সম্প্রসারণ করতে হবে। আজকে কোরিয়াতে আমাদের রপ্তানি বাড়ছে, চায়নাতে রপ্তানি বাড়ছে, জাপানি বাড়ছে। তো এইগুলিকে আমাদের আরো সমৃদ্ধশালী করতে হবে। এই জায়গাগুলিতে আমাদের কাজ করতে হবে। সমস্যাগুলি যেখানে যেটা আছে এগুলি দূর করতে হবে। এগুলি আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা এই জায়গাগুলি অ্যাড্রেস করতেছি, সরকারকে জানাচ্ছি। সরকার, বাণিজ্য মন্ত্রণালয় এগুলি ব্যবস্থা নিচ্ছে, উদ্যোগ নিচ্ছে, এবং আমি মনে করি বাংলাদেশের এই পর্যন্ত আমার দেখা যত বাণিজ্য মন্ত্রী, আমাদের বর্তমান বাণিজ্য মন্ত্রী ওয়ান অফ দ্য বেস্ট বাণিজ্য মন্ত্রী। সুতরাং তার নেতৃত্বে আমার মনে হয় আমরা এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারবো, এবং মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের বিষয়ে অত্যন্ত সচেতন, ওয়াকিবহাল, এবং উনি সবসময় আমাদের খোঁজখবর রাখেন, এবং উনি জানেন আমাদের এই সমস্যাগুলি সবকিছুই জানেন। একজন রাষ্ট্রপ্রধান যখন এই সবকিছু নলেজে রাখেন, তখন আমরা আশা করব যে ডেফিনেটলি ওনারা আন্তর্জাতিক পর্যায়ে এই বাধাগুলি দূর করার জন্য যত রকমের প্রচেষ্টা বা প্রক্রিয়া আছে এগুলি তারা করবেন। জনাব হাতেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি সকল বাধা পেরিয়ে বাংলাদেশের নিট খাত আরও এগিয়ে যাবে। দর্শক, মতিঝিল থেকে অনুষ্ঠানে আজকে এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।